লাস্ট ক্লাসে তো আমরা মোটামুটি কি কি করলাম, আমরা হচ্ছে এই আমরা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স 1 এন্ড ওটার থিওরিটিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলো অনেকটুকুই কমপ্লিট করছি, প্লাস যে ইন্টারেস্ট হ্যান ত্যান হাবিজাবি যা যা ছিল সেগুলো আমরা মোটামুটি সবই কমপ্লিট করছি। এন্ড আজকের ক্লাসে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স 1 এর বাকি একটু পার্ট ছিল, যেরকম আমরা গ্রাফস এন্ড চার্টস, হ্যাঁ, যেটাকে ডেটা রিপ্রেজেন্টেশন বলে, সেটা হচ্ছে আমরা পুরোটা কমপ্লিট করি নাই। সো আফটার ডেটা রিপ্রেজেন্টেশন আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স 2 তে যাবো, এন্ড আফটার দ্যাট উই উইল বি ডান। অলসো প্রবাবিলিটি তো আজকে আমরা পুরো শেষ করে ফেলবো। আজকের মধ্যে যদি শেষ না হয় তাইলে আই মাইট কিপ একটা এক্সট্রা ক্লাস অনলি অন প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস। ইউজুয়ালি আমি হচ্ছে পার্সোনালি যখন আমি পড়াই তখন হচ্ছে আমি 4টা করে ক্লাস নিই এটার জন্য, হ্যাঁ, কারণ এই টপিকটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট লাগে, দিস ইজ ওয়ান অফ দ্য মোর লার্জার টপিকস ইন এসএটি। বাট যেহেতু আমি এখানে ডিস্যাট স্কুলের একটা কারিকুলাম ফলো করতেছি, সো ওরা 3টা ক্লাস বলে, সো আমি 3টা ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। বাট ইফ ইটস নট পসিবল আই উইল অফ কোর্স গো ফর আরেকটা এক্সট্রা ক্লাস। সো লেটস সি স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স 1, 2 এন্ড প্রবাবিলিটি এই 3টা জিনিস হচ্ছে আজকে আমরা দেখবো। ওকে, সো স্ট্যাটিস্টিক্স 1 এর আমরা মোটামুটি মিন মিডিয়ান মোড কিভাবে বের করতে হয় এটসেট্রা এটসেট্রা সবই দেখে ফেলছিলাম। আর আজকে আমরা যেটা করব, আজকে আমরা স্ট্যাটিস্টিক্স 1 এর একটা স্পেসিফিক টপিক দেখবো, which is known as ডেটা রিপ্রেজেন্টেশন। ওকে, সো আজকে আমরা যে টপিকটা দেখবো সেটার নাম কি, ডেটা রিপ্রেজেন্টেশন। সো এখন ডেটা রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এসএটি, বুঝছো? কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি এসএটি এর ম্যাথস এর মধ্যে যত কোয়েশ্চেন দেখবা, যত কোয়েশ্চেন আছে এর মধ্যে প্রায় 40 to 50% গ্রাফ থেকে আসে, ইন সামওয়্যার অ্যানাদার গ্রাফ থেকে আসে। লিনিয়ার অ্যালজেব্রার যে প্রবলেমস গুলো আছে ওখানেও গ্রাফ আসে, তারপর স্ট্যাটিস্টিক্স এর যে প্রবলেম আছে সেখানেও গ্রাফ আসে। এন্ড ডেটা রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমি যে কোনো একটা ডেটা টেবল অথবা আমার যদি কোনো একটা ডেটা সেট থাকে, এই ডেটা সেটটাকে আমি যখন একটা গ্রাফস অর চার্টসে রিপ্রেজেন্ট করতে চাই সেটাকে আমরা ডেটা রিপ্রেজেন্টেশন বলি। ওকে, এন্ড ডেটা রিপ্রেজেন্টেশন আসলে কয়েকটা লাইক টাইপস আছে। যেরকম ফার্স্টে আমরা টেবলস দেখছি, টেবলস থেকে কেমনে ক্যালকুলেশন করা লাগে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। তারপরে সেকেন্ড টাইপটা হচ্ছে কি বলে, বার গ্রাফ। সেকেন্ড টাইপটাকে আমরা বলি বার চার্টস, বার চার্টস অর বার গ্রাফস, হোয়াট এভার ইউ কল ইট, বার চার্টস। তারপরেরটাকে আমরা বলি ডট প্লটস, তারপরে আসে আমাদের ডট প্লটস। ফোর্থে হিস্টোগ্রামস, হিস্টোগ্রামস। ফিফথ লাইন গ্রাফস, line graphs or line charts, again whatever you call it. সিক্সথ আসে আমাদের স্ক্যাটার প্লটস। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে স্ক্যাটার প্লটস নিয়ে আমরা আরো ডিটেইলে ডিসকাস করব লেটার ডাউন দ্য লাইন। তো আজকে আমরা স্ক্যাটার প্লটস নিয়ে আরো অনেক ডিটেইলে আলোচনা করব, এন্ড স্ক্যাটার প্লটস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। এই চ্যাপ্টারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্যাটার প্লটস এর টপিকটা স্পেশালি। ওকে, যাই হোক, সো আমরা টেবলস তো অলরেডি জানি টেবলস কিভাবে করতে হয়। আমরা আজকে শুরু করব বার চার্ট বা বার চার্ট থেকে, এন্ড দেন উই আর গোনা মুভ ফরওয়ার্ড। ফার্স্টে এন্ড বার চার্ট, ডট প্লট, হিস্টোগ্রাম যেগুলো আছে এগুলো খুবই ইজি, বুঝছো? এগুলো ইজি বলতে এগুলা হচ্ছে মানে ছোটবেলায় করে আসছি, এন্ড দ্যাটস ওয়াই দিজ আর নট রিয়েলি দ্যাট ইম্পর্টেন্ট এন্ড নট রিয়েলি দ্যাট কমপ্লেক্স আমাদের জন্য, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি। সো ফার্স্টে উই আর গোনা স্টার্ট উইথ বার গ্রাফ। বার গ্রাফ আগে আমি দেখাবো বার গ্রাফ দেখতে কিরকম হয়, এন্ড তারপর হচ্ছে yeah, so bar graphs usually look something like this. হ্যাঁ, bar graphs usually looks something like this, and একটা বার গ্রাফের মধ্যে মাথা রাখবা তোমার এক্স অ্যাক্সিসে যে জিনিসগুলো আছে, এক্স অ্যাক্সিসে সব সময় তোমার ডেটা পয়েন্টস গুলো থাকবে। ওকে, ডেটা পয়েন্টস গুলো থাকবে, মাথায় রাখবে একটা বার গ্রাফে তোমার এক্স অ্যাক্সিসে সব সময় ডেটা পয়েন্টস গুলো থাকবে। ডেটা পয়েন্টস মানে কি, যেই ভ্যালু গুলো তোমার ডেটার মধ্যে আছে আসলে, বুঝতে পারছো? যেগুলাকে নিয়ে তুমি স্ট্যাটিস্টিক্স করতে চাইতেছো, ডেটা পয়েন্টস গুলা। আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে, ওয়াই অ্যাক্সিসে থাকবে সবসময় ফ্রিকোয়েন্সি। ওয়াই অ্যাক্সিসে থাকবে সবসময় ফ্রিকোয়েন্সি। তোমার দেখো ডেটা পয়েন্ট গুলো কিন্তু তোমার মেইন জিনিস, এন্ড ডেটা পয়েন্ট গুলো ডেটা সেটের মধ্যে কয়বার করে আছে সেটা আমরা আইডেন্টিফাই করি ফ্রিকোয়েন্সি দিয়ে। সো এক্স অ্যাক্সিসে থাকবে তোমার ডেটা পয়েন্টস, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে তোমার ফ্রিকোয়েন্সি। এন্ড তোমার একটা বার কতটুকু লম্বা হবে সেটা কিসের উপরে ডিপেন্ড করবে, ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সি যত বড় হবে তোমার একটা বার তত লম্বা হবে। এন্ড এখান থেকে তোমাকে যদি মিন মিডিয়ান মোড বের করতে বলি, আমরা টেবিল থেকে যেভাবে বের করতাম ঠিক সেভাবে বের করতে হবে। ডেটা পয়েন্টকে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করবা, তারপরে অ্যাড করবা ডেটা পয়েন্টকে ফ্রিকোয়েন্সি, অ্যাড করবা ডেটা পয়েন্টকে ফ্রিকোয়েন্সি, পুরোটাকে তুমি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করে দিবা। তাইলে তোমরা হচ্ছে মিন এন্ড সিমিলার মেথডে মিডিয়ান হ্যান্তানা যেটাই বের করতে হয় বের করে ফেলবা। যাদের সমস্যা হচ্ছে যে কিভাবে আমরা মিন মিডিয়ান মোড বের করব যদি আমাকে ডেটা সেট না দেওয়া থাকে,
আই উড সাজেস্ট লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখে নিবা, এখানে হচ্ছে টেবিল থেকে কিভাবে কি করতে হয় সেটা দেখাইছি, সেম প্রসেস এখান থেকে করতে হবে। টেবিলও তোমার কাছে ডেটা পয়েন্টার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এখানেও কিন্তু তোমার কাছে ডেটা পয়েন্টার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো ডেটা পয়েন্টার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তুমি কিভাবে মিন মিডিয়ান মোড বের করবা সেটাই হচ্ছে বললাম আর কি। সেটা নিজেরা করে ফেলতে পারবা, নট এন ইস্যু এট অল। তারপরে তারপরে আসে হচ্ছে ডট প্লটস। ওকে, ডট প্লটস কিরকম দেখতে হয় দেখাই দিই, গিভ মি 1 সেকেন্ড। ডট প্লটস লুক সামথিং লাইক দিস। হ্যাঁ, ডট প্লটস লুক সামথিং লাইক দিস। সো এখানে দেখো তোমার ডট প্লটের মধ্যে কি থাকে, কয়েকটা ডট থাকে, রাইট? এখানেও তোমার এক্স অ্যাক্সিস এর মধ্যে তোমার ডেটা পয়েন্টস গুলো থাকবে, এক্স অ্যাক্সিস তোমার ডেটা পয়েন্টস গুলো থাকবে, আর এক একটা ডট, হ্যাঁ, এক একটা ডট রিপ্রেজেন্টস ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছো? এক একটা ডট রিপ্রেজেন্টস ফ্রিকোয়েন্সি। সো এখানে দেখো একটা ডট মানে ফ্রিকোয়েন্সি 1, দুইটা ডট মানে ফ্রিকোয়েন্সি 2, তিনটা ডট মানে ফ্রিকোয়েন্সি 3। তার মানে আমরা বলতে পারি 5 কয়বার আছে, 3বার আছে, 10 কয়বার আছে, 4বার আছে। এরকম করে ফ্রিকোয়েন্সি লাইক প্রতিটা ডট এক ফ্রিকোয়েন্সি মিন করে। তো এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে যে আমরা বার গ্রাফেও দেখলাম যে কতটুকু লম্বা সেটা ফ্রিকোয়েন্সি দিয়ে ডিটারমাইন করি, ডট প্লটেও দেখতেছি কতটুকু উপরের দিকে অথবা লম্বা হবে সেটাও ফ্রিকোয়েন্সি দিয়ে ডিটারমাইন করতেছি। তাহলে ডট প্লট আর বার গ্রাফের মধ্যে ডিফারেন্সটা কোথায়? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ডিফারেন্স আসলে তেমন একটা নাই। হ্যাঁ, দুইজন ইজ ভেরি সিমিলার এন্ড ওদের মধ্যে আসলে তেমন একটা ডিফারেন্স নাই। হাউএভার হাউএভার তুমি একটা একটা মেইন ডিফারেন্স উড বি, আমরা বার গ্রাফ ইউজ করি যখন আমাদের ফ্রিকোয়েন্সি গুলো বড় হয়, বুঝতে পারছো? দেখো এখানে দেখো তোমার বার গ্রাফে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো 10, 20, 30 এরকম করে, 40-এর কাছাকাছি। তো যখন ফ্রিকোয়েন্সি গুলো বড় হইতেছে সাইজে তখন আমরা বার গ্রাফ ইউজ করবো, আর যখন ফ্রিকোয়েন্সি গুলো হাতে গোনা যায় তখন আমরা ডট প্লট ইউজ করতে পারবো। ওকে, এন্ড যখনই তোমার ফ্রিকোয়েন্সিটা ধরো 10, 15, 20 এরকম করে 20, 25 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের আসলে ডট প্লট ইউজ করে লাভ নাই। তুমি 20টা ডট যদি এখানে বসাও, তুমি 20টা গুনতে অনেক বেশি সময় লাগবে, আলটিমেটলি নট দ্যাট হেল্পফুল। সো আমরা ডট প্লট ওইসব কেসে ইউজ করব না। ডট প্লট ইউজ করবো কখন? যখন ফ্রিকোয়েন্সিটা ইজিলি কাউন্টেবল। ওকে, সেটা হচ্ছে আমাদের ডট প্লট গেল। তারপরে আসে হিস্টোগ্রামস। ওকে, তারপরে আসে হিস্টোগ্রামস। তো হিস্টোগ্রামস দেখতে কিরকম হয় সেটা হচ্ছে 1 মিনিটের আমরা দেখে বলতেছি। ওয়েট, histograms, give me 1 second. Yeah, so histograms usually look something like this. হ্যাঁ, সো এখানে one of the main like key differences হচ্ছে একটা হিস্টোগ্রামে you get a range of values. ওকে, you get একটা range of values। এই যে বার গুলো যে আছে, বার গ্রাফ আর হিস্টোগ্রামের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে বার গ্রাফে দেখো, বার গ্রাফে প্রতিটা বার, হ্যাঁ, প্রতিটা বার রেপ্রেজেন্টেড রেপ্রেজেন্টেড রেপ্রেজেন্টস ওয়ান ডেটা পয়েন্ট। হ্যাঁ, একটা ডেটা পয়েন্টকে দিয়ে একটা বার দিয়ে আমরা রেপ্রেজেন্ট করতেছি। বাট যখন আমরা হিস্টোগ্রামের কথা চিন্তা করি, একটা বার কিন্তু 30 থেকে 40 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে আমি একটা একটা বার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সিমিলারলি 40 থেকে 50, সিমিলারলি 50 থেকে 60, ওকে, তারপর 60 থেকে 70, তারপর 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, সবগুলো আমরা একটা রেঞ্জ অফ ভ্যালুস কে আসলে রিপ্রেজেন্ট করতেছি বাই ইউজিং হিস্টোগ্রাম। এখন হিস্টোগ্রাম থেকে তোমাকে যদি মিন বের করতে বলে, মিন বের করা ইজ টাফ। হ্যাঁ, তুমি মিন বের করতে হলে যদি একদম মিনই বের করতে বলে, তাহলে তুমি যেটা করতে পারো, সবগুলো বারের মাঝখানের ভ্যালু নিয়ে কত ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে দিয়ে মাল্টিপ্লাই করে করে মিন বের করতে পারো। যেরকম আমার যদি এখানের মিন বের করতে হয়, 30 থেকে 40 এর মাঝখানের ভ্যালুটা ইজ 35। 35 কয়বার থাকবে? 6বার। 35 × 6 + 45 × 4, এরকম করে আমি 95 পর্যন্ত যে তারপর পুরোটাকে আমার টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে আমি ডিভাইড করতে পারি। ওকে, যদি আমাকে মিন বের করতে বলে, বাট এখান থেকে আমি কিন্তু একটা এস্টিমেটেড মিন পাবো, এস্টিমেটেড মিন পাবো। আমি এক্সাক্ট মিন কিন্তু পাচ্ছি না, কারণ এখানে রেঞ্জ অফ ভ্যালুস দেওয়া আছে, এক্স্যাক্টলি কোনো ভ্যালু দেওয়াই নাই। সো আমরা এস্টিমেটেড মিন পাবো। সিমিলারলি তোমাকে যদি মিডিয়ান বের করতে বলে, আমরা ফ্রিকোয়েন্সি গুনে গুনে কিভাবে মিডিয়ান বের করতে হয় এটা কিন্তু আমরা শিখছি, তাই না? যদি না শিখে থাকি এগেইন আবার রেফার ব্যাক টু দা প্রিভিয়াস ক্লাস, শিখে যাবা। সো এখানে তোমাকে বলবে যে মিডিয়ানটা কোন রেঞ্জ অফ ভ্যালুস এর মধ্যে আছে, তো তুমি খালি সেটা বের করবে যে কোন রেঞ্জ অফ ভ্যালুস এর মধ্যে আছে। এক্সাক্ট ভ্যালুটা বের করা লাগবে না, তোমাকে রেঞ্জ অফ ভ্যালুস বের করতে বলবে। মিনের সময় তোমাকে যদি বলে যে মিনটা এস্টিমেটেড কোন রেঞ্জ অফ ভ্যালুস এর মধ্যে থাকবে, এই ক্যালকুলেশন করে তুমি জাস্ট বের করার চেষ্টা করবে যে কোথায় থাকতে পারে কোথায় থাকবে না। এটা করলেই ইউল বি ফাইন, ইউল বি গুড টু গো। বাট হিস্টোগ্রাম মেইনলি কোথা থেকে আসে? রেঞ্জ অফ ভ্যালুস থেকে। ওকে, বার গ্রাফের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে একটাতে স্পেসিফিক ভ্যালুস নিয়ে কাজ করা হয়, আর একটাতে জাস্ট সিঙ্গেল, আরেকটাতে হচ্ছে রেঞ্জ অফ ভ্যালুস নিয়ে কাজ করা হয়। এই হচ্ছে হিস্টোগ্রাম, ডট প্লট আর বার গ্রাফের কাহিনী। এরপরে আমরা আসি ইম্পর্টেন্ট গ্রাফ গুলোতে। ফার্স্টে আমরা শিখবো লাইন গ্রাফ। ওকে, লাইন গ্রাফ অর লাইন চার্ট যেটাই বলো না কেন, এটা আসলে কি? গিভ মি 1 সেকেন্ড, আমি যেটা একটু এনে দেখাই।
অনেকের একটা ইয়ে ছিল, বারবার গ্রুপ আমি দেখতেছিলাম যে গ্রুপ চ্যাটে বলতেছিল ইয়ার কথা, কি বলে এটাকে, লেকচার স্লাইডের কথা। আর লেকচার স্লাইড দিয়ে দিব আজকে ক্লাসের শেষে, পুরো প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালিসিস পুরো কম্প্রিহেন্সিভ লেকচার শিটটা ক্লাসের শেষে দিয়ে দিচ্ছি, কোনো প্যারা নাই। ওকে, কোয়েশ্চেন কারো? ওকে, কোয়েশ্চেন নাই কারো? ওকে, ঠিক আছে। সো লাইন গ্রাফস আসলে কি? লাইন গ্রাফস হচ্ছে, গ্রাফটা দেখতে এরকম হবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, গ্রাফটা দেখতে এরকম হবে। এন্ড লাইন গ্রাফের ওয়ান অফ দ্য মেইন কি ফিচার হচ্ছে, ইট শোজ হাউ quantities change over time, বুঝতে পারছো? So, আমাদের কোয়ান্টিটি টাইমের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বের করি লাইন গ্রাফ দিয়ে, বুঝতে পারছো? ফর এক্সাম্পল, তোমরা বাম দিকে তাকাও, স্ক্রিনের বাম দিকে গ্রাফটার দিকে তাকাও। গ্রাফটার দিকে যদি তাকাও তাহলে কি দেখতে পাচ্ছি না আমরা, যে স্কুলের এনরোলমেন্ট মানে স্কুলে কতটুকু মানুষ ভর্তি হচ্ছে, কতটুকু মানুষ ভর্তি হচ্ছে না। সো আমার প্রতি বছরের রেসপেক্টে কতগুলো মানুষ ভর্তি হচ্ছে সেটার কি গ্রাফটা দেওয়া না? দেখো, কোয়ান্টিটিস চেঞ্জ ওভার টাইম, টাইম হচ্ছে আমার বছরটা। সো প্রতি বছর আমার স্টুডেন্টের ভর্তি কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেটারই কিন্তু গ্রাফ। ওকে, তো লাইন গ্রাফ আসলে কি জন্য ইউজ করা হয়? যখন আমাদের কোয়ান্টিটি চেঞ্জ ওভার টাইম আমরা আইডেন্টিফাই করতে চাই। এন্ড এসএটি-তে এই লাইন গ্রাফ থেকে স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন্স আসে, তো সেই কোয়েশ্চেন গুলো কিরকম সেটা আমরা দেখবো। ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে তোমাকে ভ্যালু আইডেন্টিফাই করতে বলতে পারে। আইডেন্টিফাই দ্য ভ্যালুস এন্ড ক্যালকুলেট। সো ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে তোমাকে গ্রাফটা থেকে বলবে যে গ্রাফের থেকে একটা ভ্যালু বের করো, এন্ড ভ্যালু বের করে তারপরে তুমি ক্যালকুলেশন চালাও। ওকে, কোয়েশ্চেনটা যদি এরকম হয়, কোয়েশ্চেনটা কিরকম হবে, আমি ধরো এই গ্রাফটা থেকে যদি একটা ডেমো কোয়েশ্চেন দেখাই, আমি যদি তোমাকে বলি যে 2016 থেকে 2017 পর্যন্ত স্টুডেন্ট এনরোলমেন্টের পার্সেন্ট চেঞ্জ বের করো, কোয়েশ্চেনটা কি হচ্ছে, এই 2016 থেকে 2017 পর্যন্ত পার্সেন্ট চেঞ্জ অফ এনরোলমেন্ট বের করতে বললাম, এটা বের করার জন্য আমার কি আগে 2016 এর এনরোলমেন্ট, আর 2017 এর এনরোলমেন্ট সেটা বের করা লাগবে, এন্ড তারপরে কিন্তু আমরা পার্সেন্ট চেঞ্জ বের করতে পারবো, তাই না? তো এটাই কিন্তু করতে বলছে, আইডেন্টিফাই ভ্যালুস এন্ড দেন ক্যালকুলেট। ওকে, তো আমরা যদি এটা করতে হয় কিভাবে করব? 2016 আমাদের ভ্যালু কত ছিল? 2600, 2017 আমাদের ভ্যালু হয়ে গেছে 2800, তাহলে আমাদের পার্সেন্ট চেঞ্জ কতটুকু হবে? নিউ ভ্যালু হচ্ছে 2017, যেহেতু 2016 থেকে 17টা ক্যালকুলেট করতেছি, আমাদের নতুন ভ্যালু কোনটা হবে? 2017টা, 17 মাইনাস ওল্ড ভ্যালু ইজ 2016 এরটা, ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু, এন্ড এটাকে মাল্টিপ্লাই করবে 100 দিয়ে, এন্ড এটা এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে আর কি। ওকে, বাট কোয়েশ্চেনের টাইপটা বোঝানোর জন্য এটা দেখানো, কোয়েশ্চেনের টাইপটা কি, তোমাকে ভ্যালু আইডেন্টিফাই করতে হবে গ্রাফ থেকে, এন্ড তারপরে কোনো না কোনো ক্যালকুলেশন করতে বলতে পারে। এন্ড এই পার্সেন্ট চেঞ্জের ক্যালকুলেশন করতে বলাটা খুবই কমন, বুঝতে পারছো? খুবই কমন। ওকে, রেট অফ চেঞ্জ আর পার্সেন্ট চেঞ্জ এগুলো বের করা ইজ ভেরি কমন, সো বের করতে বলতেই পারে, নট ভেরি বিগ ডিল। যেরকম এখানে, হ্যাঁ, এটা বের করতে বলতে পারে, এটা এক টাইপের কোয়েশ্চেন। সেকেন্ড টাইপের কোয়েশ্চেন হচ্ছে তোমাকে বের করতে বলতে পারে whether the graph is going up or down। আপ অর ডাউন দিয়ে কি বুঝায়? যদি উপরের দিকে যায় তার মানে গ্রাফটা ইনক্রিজ করতেছে, ওকে, কোয়ান্টিটি গুলো ইনক্রিজ করতেছে ওভার টাইম। আর যদি নিচের দিকে যায়, গ্রাফটা যদি নিচের দিকে যায় তার মানে ডিক্রিজ হচ্ছে ওভার টাইম। ওকে, ডিক্রিজ হচ্ছে ওভার টাইম। এইখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি, তোমাকে মাঝে মধ্যে বলতে পারে যে, ধরো আরেকটা গ্রাফ আঁকি আমি, ধরো এখানে আরেকটা গ্রাফ আছে, এই গ্রাফটাই সামথিং লাইক দিস। ওকে, গ্রাফটাই সামথিং লাইক দিস। তোমাকে জিজ্ঞেস করতে পারে, লাইক গ্রাফটা যদি উপরের দিকে যায়, যেখানে লাইক ফর এক্সাম্পল এই গ্রাফটার দিকে যদি তাকাও, দিস গ্রাফ ইজ গোয়িং আপ লাইক থ্রু আউট, লাইক 2014 থেকে 2018 পর্যন্ত এটা খালি উপরের দিকে গেছে, তার মানে দেয়ার ইজ বিন অ্যান ইনক্রিজ থ্রু আউট 2014 থেকে 2018 পর্যন্ত শুধু ইনক্রিজ ছিল, কোনো ডিক্রিজ ছিল না আসলে কিন্তু। বাট এটার দিকে যদি তাকাও তাহলে দেখো শুরুতে একটু ইনক্রিজ হয়েছে, তারপরে কিন্তু আবার ডিক্রিজ হয়েছে, তাই না? তারপর আবার ইনক্রিজ, তারপর ইনক্রিজ, তারপর আবার ইনক্রিজ, বাট একটা পার্টি কিন্তু ডিক্রিজ হয়েছে, রাইট? সো তোমাকে কোয়েশ্চেন এরকম জিজ্ঞেস করতে পারে, ধরো এই সেগমেন্টটা এ, এটা বি, সি, তারপর ডি, ই, এন্ড তারপরে ফাইনালি হচ্ছে এফ। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করতে পারে এই এ বি সি ডি ই এফ এর মধ্যে কোন সেগমেন্টটাতে আসলে ডিক্রিজ হয়েছে, কোন সেগমেন্টটাতে ডিক্রিজ হয়েছে? বিসি সেগমেন্টে ডিক্রিজ হয়েছে, রাইট? বিসি সেগমেন্টে ডিক্রিজ হয়েছে, এরকম কোয়েশ্চেন আসতে পারে। ওকে, সো দিস ইজ সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন হচ্ছে স্টিপনেস। ওকে, যত স্টিপ হবে, দা
the higher the steepness, the higher the rate of চেঞ্জ। ওকে, সো স্টিফনেস মানে কি, কতটুকু খাড়া বা কতটুকু ঢালু আছে। হ্যাঁ, সো আমার একটা লাইন যত খাড়া হবে, ফর এক্সাম্পল এখানে এই গ্রাফটার কথা চিন্তা করো। আমি যদি এই সেগমেন্টের কথা চিন্তা করি 2015 থেকে 2016, 2015 থেকে 2016 পর্যন্ত লাইনটা কিন্তু রিলেটিভলি স্টিপ, তাই না? স্টিপ মানে খাড়া। আর 2014 থেকে 2016 কি লাইনটা একটু ঢালু না? তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি 2015 থেকে 2016 মধ্যে রেট অফ চেঞ্জটা ওয়াজ হায়ার দ্যান দ্যাট অফ 2014 থেকে 15 মধ্যে। আরেকবার এক্সপ্লেইন করি, লাইনটা যখন ঢালু হবে আমার রেট অফ চেঞ্জ কম, তার মানে টাইমের রেসপেক্টে চেঞ্জ কম হচ্ছে। আর লাইনটা যত খাড়া হবে আমার রেট অফ চেঞ্জ বেশি। বুঝতে পারছো? ফর এক্সাম্পল আমাদের সেকেন্ড যে গ্রাফটা, এই এবি সেগমেন্টে রেট অফ চেঞ্জ অনেক বেশি, আর এই সিডি সেগমেন্টে রেট অফ চেঞ্জ অনেক কম, কারণ লাইনটা অনেক ঢালু। বুঝতে পারছো? লাইন যত খাড়া হবে রেট অফ চেঞ্জ তত বেশি, লাইন যত ঢালু হবে রেট অফ চেঞ্জ তত কম। এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার হয়েছে লাইন গ্রাফের থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে, and what are the stuff that you need to remember or understand? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? অলরাইট, আই অ্যাজিউম কারো কোনো কোয়েশ্চেন নাই। তাইলে হচ্ছে এরপরে আমরা স্ক্যাটার প্লটসে চলে যাব। ওকে, তারপর আমরা চলে যাব স্ক্যাটার প্লটসে। স্ক্যাটার প্লটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এখান থেকেই লাইক গ্রাফস এন্ড চার্টস থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে এর মধ্যে লাইক 70 to 80% তুমি স্ক্যাটার প্লটস থেকেই পাবা। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর ফ্রম স্ক্যাটার প্লটস। সো দ্যাটস ওয়াই স্ক্যাটার প্লটসে ভালো করে এমফাসিস দিতে হবে, এন্ড স্ক্যাটার প্লটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আগে একটা স্ক্যাটার প্লট দেখাই, তারপরে তুমি বুঝতে পারবা যে স্ক্যাটার প্লটস আসলে কি এন্ড why is it necessary for us to understand একটা স্ক্যাটার প্লট কি। আমি আগে একটা চেহারা দেখাবো, একটা বেসিক চেহারা। So scatter plots usually look something like this. Scatter plots usually look something like this. So এটা এই গ্রাফটার দিকে যদি খেয়াল করো তাহলে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারবা, সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার মানে কি? ছড়াই ছিটায় থাকা। এখানে দেখো তো পয়েন্ট গুলো কি ছড়াই ছিটায় আছে না? স্ক্যাটার প্লট মানে, স্ক্যাটার মানে ছড়াই ছিটায় থাকা, আর স্ক্যাটার প্লট মানে এমন একটা গ্রাফ যেখানে পয়েন্ট গুলো রিলেটিভলি ছড়াই ছিটায় থাকবে। দেখো এক একটা পয়েন্ট এক এক জায়গায় ছড়াই ছিটায় আছে। লাইক একটা বার গ্রাফ কিন্তু একদম স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট। একটা হিস্টোগ্রাম খুবই স্ট্রিক্ট, ডট প্লট খুবই স্ট্রিক্ট, তাই না? লাইক একদম স্ট্রেট লাইন বরাবর থাকতে হবে, লাইন গ্রাফে সব স্ট্রেট লাইন বরাবর থাকতে হবে, অথবা লাইন লিনিয়ার হইতে হবে। বাট স্ক্যাটার প্লটে কিন্তু জিনিসটা এরকম না। তুমি যদি একটা লাইন গ্রাফের কথা চিন্তা করো, পয়েন্ট গুলো সবগুলোকে কানেক্ট করলে তুমি আসলে একটা লাইনই পাচ্ছ, তাই না? সবগুলো পয়েন্টকে কানেক্ট করলে। এখানে কিন্তু তুমি কোনো লাইন পাবা না, তাই না? এখানে ইউ ডু নট গেট এক্স্যাক্টলি একটা লাইন, লাইক এরকম এরকম কিছু একটা হবে, which is not exactly একটা লাইন গ্রাফ। ওকে, সো দিস ইজ হোয়াট উই কল দ্য স্ক্যাটার প্লট। এন্ড স্ক্যাটার প্লট থেকে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, লাইক স্ক্যাটার প্লটের পুরো ডিসকাশন থেকে আমরা তিনটা জিনিসে মেইনলি ফোকাস করব, দুইটা জিনিসে মেইনলি ফোকাস করব। ওকে, ফার্স্ট থিং ইজ স্ট্রেংথ, direction and form of a scatter plot. Strength, direction and form of a scatter plot. সেকেন্ডলি যে জিনিসটা ফোকাস করবো সেটা হচ্ছে স্ক্যাটার প্লটের লাইন অফ বেস্ট ফিট কাকে বলে, স্ক্যাটার প্লটের লাইন অফ বেস্ট ফিট কাকে বলে, and how to find its equation, how to find its equation. আমার কথা কি বোঝা যাচ্ছে? সবকিছু সবাই কি বুঝতে পারতেছো? কেউ যদি কিছু বুঝতে না পারো ইন এনি সেগমেন্ট, লাইক যে কোনো ডিসকাশনে, অলওয়েজ লাইক বলবা, বললে তাইলে হচ্ছে আরেকবার বুঝাবো, আর মডিফাই যদি করা লাগে ডিসকাশনের অ্যাপ্রোচ করা যাবে। ওকে, যাই হোক, সো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেংথ, ডিরেকশন এন্ড ফর্ম অফ আ স্ক্যাটার প্লট। সো এইটা বোঝার জন্য আমরা ফার্স্টে তিনটা স্ক্যাটার প্লট আমি আগে আঁকি, তারপর আমরা হচ্ছে দুইটা তিনটার মধ্যে কম্পেয়ার করবো। ওকে, সো গিভ মি 1 মিনিট, আমি সবগুলো একটু আঁকি। তিনটা স্ক্যাটার প্লট আঁকবো, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। ওকে, তিনটা স্ক্যাটার প্লট আঁকলাম। এখন একটা স্ক্যাটার প্লটের স্ট্রেংথ মানে কি? একটা স্ক্যাটার প্লটের স্ট্রেংথ রিপ্রেজেন্টস ওই স্ক্যাটার প্লটের মধ্যে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলা একটা প্যাটার্নকে কতটুকু কাছাকাছি রেপ্লিকেট করতে পারে। ওকে, সো আমি লিখে দেই হাউ ক্লোজলি দ্য ডেটা পয়েন্টস, আমি এক্সাম্পলস দিব অফকোর্স, ডেটা পয়েন্টস ফিট আ সার্টেন প্যাটার্ন, সার্টেন
প্যাটার্ন। সো কোনো একটা প্যাটার্নকে আমার ডেটা পয়েন্ট গুলো ফিট করতে পারতেছি নাকি না, সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করি স্ট্রেংথ দিয়ে। বুঝতে পারছো? ফর এক্সাম্পল প্রথম গ্রাফটার দিকে যদি তাকাও, আমি কি দেখেই বুঝতে পারি না একটা একটা স্ট্রেট লাইন আঁকা যায় মাঝখান দিয়ে, এটা একটা স্ট্রেট লাইনের মতো প্যাটার্ন, দেখে কিন্তু বোঝা যায়। সেকেন্ডটাতে এটা তো একদম এভিডেন্সলি বোঝা যায় না, একদম চোখের সামনে বোঝা যায় না, বাট আমরা কিন্তু তাও বুঝতে পারি যে দেয়ার ইজ একটা প্যাটার্ন সামওয়াট, সামওয়াট একটা প্যাটার্ন আছে। স্পেশালি বুঝতে পারবো যদি মাঝখানের একটা পয়েন্টকে আমি ইরেজ করে দিই। দেখো এখন কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? যে আমি আসলে বুঝতে পারতেছি এখানে একটা প্যাটার্ন আছে। আগেরটার মতো এত এত কাছাকাছি না, একদম দেখে বোঝা যাচ্ছে না, বাট আছে, কোনো না কোনো প্যাটার্ন আছে। বাট এটাতে কোনো প্যাটার্ন আমি বুঝতে পারতেছি। এটা কিন্তু এটা আমার প্যাটার্ন কিন্তু দুই ধরনের হতে পারে, ইদার ইট উইল বি একটা স্ট্রেট লাইন আর একটা প্যারাবোলা। এখানে কিন্তু এরকম কোনো প্যাটার্নই নাই, তাই না? সো আমাদের স্ট্রেংথও তিন ধরনের হয়। একটাকে আমরা বলি স্ট্রং স্ট্রেংথ, যেরকম এটা স্ট্রং কখন হবে, যখন দেখলেই বুঝতে পারবো ও একটা প্যাটার্ন রেপ্লিকেট করতেছে, যেরকম মানে এই গ্রাফটা দেখলেই বুঝে যেতেছে এখানে একটা স্ট্রেট লাইন হবে। দিস ইজ নোন অ্যাজ স্ট্রং অ্যাসোসিয়েশন। স্ট্রং অ্যাসোসিয়েশন অর স্ট্রেংথ হচ্ছে এটা স্ট্রং। এটা হচ্ছে মডারেট, এটাকে আমরা বলবো মডারেট, কারণ এটা আগেরটার মতো অত স্ট্রং না, বাট স্টিল একটা প্যাটার্ন আছে। আর এটাকে আমরা বলবো উইক, কারণ এখানে কোনো অ্যাসোসিয়েশনই নাই। বুঝতে পারছো? এখানে কোনো অ্যাসোসিয়েশনও নাই, এখানে কোনো স্ট্রেংথও নাই। ওকে, সো স্ট্রং, মডারেট আর উইক। উইক কখন হবে, যখন এখানে কোনো প্যাটার্ন থাকবে না। বুঝতে পারছো? ওয়াইডলি স্ক্যাটার্ড থাকবে এন্ড কোনো প্যাটার্নই থাকবে না। এই স্ট্রং মিডিয়া এগুলোকে আমরা অ্যাসোসিয়েশনও বলতে পারি, মাথায় রাখবো। এটা একটা ছোট্ট একটা অ্যানেকডোট, বাট মাথায় রাখবো এটাকে আমরা অ্যাসোসিয়েশনও বলতে পারি। ওকে, অ্যাসোসিয়েশনও বলতে পারি। তো তোমাকে বলতে পারে, তোমাকে এখন থেকে কোয়েশ্চেন গুলো কিরকম আসতে পারে, তোমাকে বলবে যে নিচের কোন গ্রাফটাতে স্ট্রং পজিটিভ অ্যাসোসিয়েশন আছে। স্ট্রং পজিটিভ অ্যাসোসিয়েশন মানে খুবই কাছাকাছি উপরের দিকে যাচ্ছে। ওকে, পজিটিভ আমরা দেখবো, এখন আমরা স্ট্রেংথ বুঝতে পারছি, আমরা ডিরেকশন দেখবো আর ফর্ম দেখবো। ওকে, সো স্ট্রং অ্যাসোসিয়েশন মানে ডেটা পয়েন্ট গুলো কাছাকাছি থাকবে। মডারেট মানে ডেটা পয়েন্ট গুলো হালকা একটু দূরে দূরে থাকবে, বাট স্টিল একটা প্যাটার্ন রেপ্লিকেট করবে। আর উইক অ্যাসোসিয়েশন মানে ডেটা পয়েন্ট গুলোর কোনো প্যাটার্নই থাকবে না। বুঝতে পারছো? এখন আসি আমরা ডিরেকশনে, যে ডিরেকশনটা কি। ডিরেকশন ডিরেকশন মানে হচ্ছে আমার স্ক্যাটার প্লটটা কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে নাকি নেগেটিভ দিকে যাচ্ছে। বুঝতে পারছো? ডিরেকশন মানে হচ্ছে ডেটা পয়েন্টস গুলো উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। ফর এক্সাম্পল এখানে আমরা তাকাই দেখতে পারি যে ডেটা পয়েন্ট গুলো কিন্তু লেফট থেকে রাইটে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে একটা পজিটিভ কানেকশন আছে। ওকে, পজিটিভ কানেকশন আছে। আমার ডেটা পয়েন্ট গুলো যদি এরকম হইতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে এটা নিচের দিকে যাচ্ছে, সো এখানে একটা নেগেটিভ ইয়ে থাকবে, এটা ডিরেকশন হবে নেগেটিভ। বুঝতে পারছো? আবার পরেরটাতেও দেখো এটা কিন্তু উপরের দিকে। ওকে, উপরের দিকে যখনই এরকম একটা ইউ এর মতো থাকবে কোনো প্যারাবোলা, এটা মানে পজিটিভ অ্যাসোসিয়েশন। প্যারাবোলাটা যদি উল্টা ইউ হয়, ওকে, উল্টা ইউ হয় তাহলে নেগেটিভ বলি আমরা। আর এখানে কোনো ডিরেকশন নাই, এটাকে আমরা বলবো নন এক্সিস্টেন্ট। বুঝতে পারছো? এটাকে আমরা বলবো নন এক্সিস্টেন্ট। এটা ডিরেকশন কি হবে? নন এক্সিস্টেন্ট। আর ফাইনালি হচ্ছে আমাদের ফর্ম। ফর্ম দিয়ে কি আইডেন্টিফাই করি? ফর্ম দিয়ে আমরা জাস্ট বেসিক্যালি লিনিয়ার নাকি নন লিনিয়ার। ওকে, লিনিয়ার নাকি নন লিনিয়ার। বুঝতে পারছো? ফর এক্সাম্পল আমরা যদি প্রথম গ্রাফটার দিকে তাকাই, এটা কিন্তু একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, তাই না? এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, সো আমরা এটাকে বলবো একটা স্ট্রং পজিটিভ লিনিয়ার অ্যাসোসিয়েশন। স্ট্রং কারণ স্ট্রেংথ ভালো, পজিটিভ কারণ উপরের দিকে যাচ্ছে, আর এটা যেহেতু একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, সো লিনিয়ার। সো আমরা পুরোটা যদি পড়তে চাই, এই প্রথম স্ক্যাটার প্লটকে ডিসক্রাইব করতে আমরা বলবো স্ট্রং পজিটিভ লিনিয়ার অ্যাসোসিয়েশন। ওকে, স্ট্রং পজিটিভ লিনিয়ার অ্যাসোসিয়েশন। তারপরেরটা মডারেট পজিটিভ নন লিনিয়ার অ্যাসোসিয়েশন। ওকে, কারণ এখানে নন লিনিয়ার, কারণ এটা একটা প্যারাবোলা। আই হোপ সবার জন্য এটা ক্লিয়ার হয়েছে। আর উইকের জন্য এখানে কোনো ফর্ম নাই, ওদের কোনো ফর্ম থাকে না। ওকে, সো ফর্ম দুই ধরনের হয়, খালি লিনিয়ার আর নন লিনিয়ার। দিস দিস আর দ্য বেসিক্স অফ স্ক্যাটার প্লটস। স্ক্যাটার প্লটস আর তেমন কিছু, ও আমাদের খালি স্ক্যাটার প্লটস এর প্রথম পার্টের বেসিক্স। ওকে, আমরা সেকেন্ড পার্টটা দেখবো। সেকেন্ড পার্টটা যে লাইন অফ বেস্ট ফিট কি। না, লিনিয়ার মানে উপরের দিকে না, লিনিয়ার মানে স্ট্রেট লাইন। বুঝতে পারছো? উপরের দিকে যাওয়া মানে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে লেফট থেকে রাইটে, বাম থেকে ডান দিকে তুমি উপরের দিকে যাচ্ছে। ধরো ডান থেকে বাম দিকে উপরের দিকে যাওয়া মানে কি, এক্স যত বাড়বে ওয়াই তত বাড়বে, তাই না? দেখো তো, এক্স যত বাড়বে ওয়াই কিন্তু তত বাড়তেছে। আর এখানের দিকে যদি চিন্তা করো, এক্স যত বাড়তেছে ওয়াই কি নিচের দিকে আসতেছে না? সো পজিটিভ নেগেটিভ, লাইক লিনিয়ার মানে হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, নন লিনিয়ার মানে হচ্ছে কোনো একটা কার্ভ লাইন। এটা লিনিয়ার, যেটা আমরা মাত্র আঁকলাম স্ট্রেট লাইনটা, আর যেটা কার্ভ সেটাকে আমরা নন লিনিয়ার বলবো। ক্লিয়ার? লিনিয়ার অ্যালজেব্রার আমরা তো ক্লাস করছি, সো লিনিয়ার অ্যালজেব্রার যদি কনফিউশন থাকে লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে, তাহলে আই উড সাজেস্ট যে ওই ক্লাসের রেকর্ডিং গুলো একটু দেখে নিও। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যাই হোক, এখন আমরা আসি আমাদের নেক্সট পয়েন্ট অফ ডিসকাশন, which is known as লাইন অফ বেস্ট ফিট। লাইন অফ বেস্ট ফিট, লাইন অফ বেস্ট ফিট কি? ও P4, আচ্ছা আচ্ছা, P4 এর এখনো করানো হয় না, ইয়েস। ওকে, প্যারা নাই, লিনিয়ার মানে হচ্ছে স্ট্রেট লাইন, বুঝতে পারছো? লিনিয়ার মানে স্ট্রেট লাইন, জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। অলরাইট, এনিওয়েজ এখন আসি আমরা লাইন অফ বেস্ট ফিটে। লাইন অফ বেস্ট ফিটটা কি? লাইন অফ বেস্ট ফিট হচ্ছে, এটাকে আমরা ট্রেন্ড লাইনও বলি। ওকে, ট্রেন্ড লাইনও বলি। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন একটা লাইন যেটা আসলে পুরা ডেটা সেটটাকে, পুরা ডেটা পয়েন্ট গুলার ওভারঅল ট্রেন্ডকে সামারাইজ করে। সামারাইজেস সামারাইজেস দা ওভারঅল ট্রেন্ড অফ দ্য ডেটা, ট্রেন্ড অফ দ্য ডেটা পয়েন্টস। ওকে, ওভারঅল ট্রেন্ড অফ দ্য ডেটা পয়েন্টস। এখন দেখো, স্ক্যাটার প্লটস এর একটা মেইন সমস্যা কি? স্ক্যাটার প্লটস এর একটা মেইন সমস্যা হচ্ছে ডেটাগুলো ছড়াই ছিটায় থাকে। এখন ডেটাগুলো যদি ছড়াই ছিটায় থাকে তাইলে কিন্তু আমাদের জন্য সমস্যা, তাই না? ধরো আমি একটা রিসার্চার, তো রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম যে সব ডেটা পয়েন্ট আমার ছড়াই ছিটায় আছে, তাহলে তো আমার জন্য ক্যালকুলেশন করা অনেক কঠিন না? আমি কোনো একটা কনক্লুসিভ এগ্রিমেন্টে আসা কিন্তু আমার জন্য অনেক কঠিন। সো এই আমার জীবনকে সহজ করার জন্য, আমার লাইফকে ইজি করার জন্য আমি কি করব? আমি এমন একটা লাইন নিব যেটা সবগুলো ডেটা পয়েন্টের থেকে একদম মিনিমাম ডিস্টেন্স দিয়ে যাইতেছে, অর বেসিক্যালি জাস্ট সবগুলো ডেটা পয়েন্টের একদম মাঝখান দিয়ে যাচ্ছে, এন্ড পুরো ডেটা সেটটাকে আসলে, হ্যাঁ, পুরো সিচুয়েশনটাকে একদম ভালো মতো সামারাইজ করতে পারতেছে। বুঝতে পারছো? এটাই আসলে আমাদের লাইন অফ বেস্ট ফিটের কাজ, আর ট্রেন্ড লাইনের কাজ। ওকে, ট্রেন্ড লাইন কি করে? আমাদের পুরো ডেটা পয়েন্টটাকে নিয়ে একটা ওভারঅল আইডিয়া দেয়, বুঝতে পারছো? ওভারঅল আইডিয়া দেয়। এন্ড তোমার লাইন অফ বেস্ট ফিট আঁকাটাও বুঝছো, শিখতে হবে। লাইন অফ বেস্ট ফিট আঁকার নিয়মটা হচ্ছে, তুমি এমন ভাবে আঁকবা সো দ্যাট লাইন থেকে পয়েন্টের ডিস্টেন্স একদম মিনিমামে থাকে। বুঝতে পারছো? ধরো আমার প্রথম গ্রাফটার দিকে যদি চিন্তা করো, আমি যদি লাইনটাকে আর একটু নিচ দিয়ে আঁকতাম, তাইলে কিন্তু কি হইতো? আমার উপরের পয়েন্টগুলোর সাথে ডিস্টেন্স বেড়ে যেত, তাই না? আবার যদি আমি আরেকটু উপরে নিতাম, তাহলে কিন্তু আমার নিচের পয়েন্টগুলো থেকে ডিস্টেন্স বেড়ে যেত, রাইট? সো যেখানে আছে এটা, যেখানে আছে এটা কিন্তু একদম পারফেক্ট পজিশন টু ড্র দ্য লাইন। ওকে, এমন একটা পজিশন দিয়ে আঁকা হয়েছে যেখানে আসলে আমার সবগুলা পয়েন্ট থেকে ডিস্টেন্স একদম মিনিমাম। ওকে, এন্ড লাইন অফ বেস্ট ফিটকে আমরা রিগ্রেশন লাইনও বলি। এটা নট ইম্পর্টেন্ট ফর এসএটি, বাট ফিউচারে যখন ইউনিভার্সিটিতে যাবাম তখন এটা ইম্পর্টেন্ট। লাইন অফ বেস্ট ফিটকে আমরা রিগ্রেশন লাইনও বলি, রিগ্রেশন, লাইন অফ রিগ্রেশন, এটা আমরা বলে থাকি। ওকে, গেল ওই জিনিসটা। এখন তোমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেটা হচ্ছে লাইন অফ বেস্ট ফিট কিন্তু একটা লাইন, আমি আবার আঁকি। ওকে, তাইলে জিনিসটা ইজিয়ার হবে। আমার এখানে কতগুলো পয়েন্ট আছে, আমার লাইন অফ বেস্ট ফিটটা উইল লুক সামথিং লাইক দিস। এখন লাইন অফ বেস্ট ফিট কিন্তু একটা স্ট্রেট লাইন, তাই না? ইন দিস কেস লাইন অফ বেস্ট ফিট হচ্ছে একটা স্ট্রেট লাইন। এন্ড আমরা কিন্তু শিখছিলাম যে একটা স্ট্রেট লাইনের মধ্যে ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয়। যেরকম লাইন অফ একটা স্ট্রেট লাইনের মধ্যে স্লোপ আছে, একটা স্ট্রেট লাইনের স্লোপ আছে, একটা স্ট্রেট লাইনের ওয়াই ইন্টারসেপ্ট আছে। যারা P4 থেকে আসছো তারা স্লোপ ওয়াই ইন্টারসেপ্ট যদি বুঝতে না পারো প্রথম প্রথম, কোনো প্যারা নাই। স্লোপ হচ্ছে ঢাল, আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে একটা স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিসে যেই পয়েন্টটা কাট অফ করতেছে, যেরকম এই পয়েন্ট, এটা যদি ওয়াই অ্যাক্সিস আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এই পয়েন্টটাকে আমরা ওয়াই ইন্টারসেপ্ট বলবো। ওকে, এগুলো তোমাদের যদি না বুঝতে পারো ফর নাও কোনো অসুবিধা নাই, আমরা লিনিয়ার অ্যালজেব্রার ক্লাস যখন করতে যাব তখন বুঝে যাবা, নট অ্যান ইস্যু এট অল। বাট যারা P3 থেকে আসো তাদের আই থিঙ্ক বুঝার কথা। ওকে, যে স্ট্রেট লাইনের স্লোপ আছে, ওয়াই ইন্টারসেপ্ট আছে, এন্ড তোমাকে কোয়েশ্চেনের মধ্যে ডিরেক্টলি জিজ্ঞেস করবে স্লোপের ইন্টারপ্রিটেশন কি, ওয়াই ইন্টারসেপ্টের ইন্টারপ্রিটেশন কি। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এই গ্রাফটার দিকে চিন্তা করি, আমি একটু এখানে ইররিলেভেন্ট জিনিসগুলো ইরেজ করি। সো এই লাইনটার মধ্যে এখানে লাইন অফ বেস্ট ফিট দেওয়া আছে, এন্ড তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে এই লাইন অফ বেস্ট ফিটের স্লোপের মানেটা কি, আসলে আমরা স্লোপের মানে জানি যে স্লোপ হচ্ছে এক্স অ্যাক্সিসে 1 ইউনিট সামনে গেলে ওয়াই অ্যাক্সিসে যতটুকু চেঞ্জ হবে সেটাই হচ্ছে আমাদের স্লোপ, তাই না? এক্স অ্যাক্সিসে 1 ইউনিট সামনে গেলে আমার ওয়াই অ্যাক্সিসে যতটুকু চেঞ্জ হবে সেটাকেই আমরা স্লোপ বলি। এটা সবাই একটু লিখে রাখো। ফর 1 ইউনিট চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, the change in y axis is known as slope. ওকে, আমরা যদি এখানে দেখি, এখানে এক্স অ্যাক্সিসে কি আছে? পপুলেশন ডেনসিটি আছে। তো আমার পপুলেশন ডেনসিটি যদি 1 বাড়ে, আমার হাউজিং কস্ট যতটুকু বাড়বে সেটা কি আমার স্লোপ না? পপুলেশন কস্ট, হাউজিং কস্ট তো ওয়াই অ্যাক্সিসে আছে, আমার এক্স অ্যাক্সিসে পপুলেশন ডেনসিটি। ডেনসিটি 1 বাড়লে আমার হাউজিং কস্ট যতটুকু বাড়বে সেটাই কিন্তু আমার স্লোপ। এন্ড স্লোপ কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, কারণ যে কোনো একটা পয়েন্ট নিব লাইনের মধ্যে, যেরকম এই পয়েন্টটা নেই, এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্ট হচ্ছে 15,000 কমা 250। আরেকটা পয়েন্ট নেই আমরা, ধরো লেটস সে, কোন পয়েন্টটা নেওয়া যায়? লেটস সে এই পয়েন্টটা নিলাম। এই পয়েন্টটা ইজ ভেরি ক্লোজ টু 20,000, কমা
এটা লেটস সে 310 হবে হয়তো বা ওকে 305 হোয়াটএভার। দুইটা পয়েন্ট নিয়ে আমরা কিন্তু স্লোপ বের করে ফেলতে পারি যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এর ফর্মুলা দিয়ে। এটা যারা P3 এর জন্য ওদের জন্য বোঝা অনেক ইজিয়ার, যারা P4 থেকে আসছো নট আ বিগ ডিল, না বুঝতে পারলে কোনো ইস্যু নাই। এটা হচ্ছে স্লোপের ফর্মুলা, বুঝছো? এটা হচ্ছে স্লোপের ফর্মুলা। তোমার যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে x1 y1 আর x2 y2, দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে স্লোপ কেমনে বের করবা? সো এই লাইন অফ বেস ফিট থেকে তুমি যদি দুইটা পয়েন্ট পাও, এটা ধরো x1 y1, এটা ধরো x2 y2, তাহলে এই ফর্মুলাতে বসিয়ে দিলে তুমি স্লোপ পেয়ে যাবা। এন্ড স্লোপটা ইজ অলওয়েজ ইওর রেট অফ চেঞ্জ। ওকে, তো একটা লাইন অফ বেস ফিট থেকে আসলে আমরা ওই কনটেক্সটে ওই সিচুয়েশনে যেরকম এখানে পপুলেশন কস্ট আর হাউজিং, পপুলেশন ডেন্সিটি আর হাউজিং কস্ট, দুইটার সিচুয়েশন থেকে আমি রেট অফ চেঞ্জ বের করতে পারি যে ডেন্সিটি বাড়লে ঠিক কতটুকু হাউজিং কস্ট বাড়ে। সিমিলারলি আমরা ওয়াই ইন্টারসেপ্টও বের করতে পারি যে পপুলেশন ডেন্সিটি যদি জিরো থাকে তাইলেও হাউজিং কস্ট মিনিমাম কত আসে। পপুলেশন ডেন্সিটি যদি জিরো থাকে হাউজিং কস্ট মিনিমাম 50, 60 বা 65 এরকম কিছু একটা আসতেছে। আমরা ওয়াই ইন্টারসেপ্ট দেখে কিন্তু বুঝতে পারতেছি। ওকে, এই গেল একটা জিনিস। আর ফাইনালি একটা লাইন অফ বেস্ট ফিটের ইকুয়েশন তোমাকে বের করতে দিতে পারে। ওকে, একটা লাইন অফ বেস্ট ফিটের ইকুয়েশন তোমাকে বের করতে দিতে পারে। সো লাইন অফ বেস্ট ফিটের ইকুয়েশন কেমনে বের করব? লাইন অফ বেস্ট ফিটের ইকুয়েশন আমরা অলরেডি জানি, স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমনে বের করতে হয়, y ইকুয়াল টু mx প্লাস b দিয়ে, তাই না? y ইকুয়াল টু mx প্লাস b দিয়ে। ধরো তোমাকে একটা লাইন আমি দিয়ে দিচ্ছি, তুমি যেটা করবা একটু আগে আমরা যে করলাম, তুমি জাস্ট দুইটা পয়েন্ট এস্টিমেট করবা। হ্যাঁ, দুইটা পয়েন্ট এক্স্যাক্টলি একদম হওয়াই লাগবে ঠিক, কোনো কথা নাই। তুমি জাস্ট এস্টিমেট করবা দুইটা পয়েন্ট লাইনের মধ্যে থেকে, দুইটা পয়েন্ট নিয়ে তুমি স্লোপ বের করবা। স্লোপ বের করলে কিন্তু তুমি কি y ইকুয়াল টু mx প্লাস c এর m পেয়ে যাবা, তাই না? আর তুমি হচ্ছে সি টাকেও এস্টিমেট করবে। এখান থেকে আমরা যেরকম সি এস্টিমেট করতে পারি, ইট উইল বি সামথিং লাইক 55 অথবা 60 এরকম কিছু একটা হবে। সো আমরা কিন্তু একটা এস্টিমেশন বের করতে পারি। এন্ড অপশন চয়েস গুলো এত বেশি ডিফারেন্ট হবে যে তুমি একটা এস্টিমেশন বের করলে তুমি সলভ করতে পারবা। তোমার যে একদম এক্সাক্ট ভ্যালু লাগবে এমন কোনো কথা নাই। ওকে, আমরা যখন প্রবলেম সলভ করতে যাবো তখনই বুঝতে পারবো, এটা নিয়ে অত প্যারা খাওয়ার কিছু নাই। সো এটা হচ্ছে যদি আমার লাইন অফ বেস্ট ফিট একটা স্ট্রেট লাইন হয়। হোয়াট ইফ আমার লাইন অফ বেস্ট ফিটটা একটা প্যারাবোলা? বুঝতে পারছো? হোয়াট ইফ আমার লাইন অফ বেস্ট ফিটটা লুক সামথিং লাইক দিস, একটা প্যারাবোলা? তখন আমি ইকুয়েশন কেমনে বের করবো? একটা প্যারাবোলার জেনারেল ফর্ম হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, এখান থেকে তুমি বের করবা এ এর ভ্যালু আর সি এর ভ্যালু দিয়ে তুমি লাইন অফ বেস্ট ফিটের ফাংশনটা বের করবা। বুঝতে পারছো কিভাবে বের করবো? এ যদি পজিটিভ হয়, এটা আমরা যখন অ্যাডভান্স ম্যাথস করতে যাব, এগেইন যারা P3 P4 দুইটাতেই আসো, যখন আমরা অ্যাডভান্স ম্যাথস করতে যাব তখন এই চ্যাপ্টারটা ভালো, তখন তোমরা এই পার্টটুকু ভালো করে বুঝতে পারবা। আর যারা P4 থেকে আসো তাদের হচ্ছে আসলে লিনিয়ার অ্যালজেব্রা ভালো করে বুঝে তারপরে এগুলা এই পার্টটুকু করা উচিত ছিল আর কি। সো নো ওয়ারিজ, এটা যদি বুঝতে না পারো, যখন যারা P4 আসো আমরা আবার সাইকেল করবো তো টপিক গুলা, তখন তোমরা আবার বুঝতে পারবা ঠিক মতো নেই, কোনো প্যারা নেই। ওকে, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এ যদি পজিটিভ হয় তাইলে দ্য গ্রাফ উইল লুক লাইক একটা ইউ। ওকে, তাহলে গ্রাফটা একটা ইউ এর মতো দেখতে হবে, ইউ। আর এ যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু গ্রাফটা দেখতে হবে একটা আপসাইড ডাউন ইউ। তাহলে কি আমরা আমাদের বাম সাইডে যে গ্রাফটা আছে সেটা দেখেই বলতে পারি না যে এটা পজিটিভ হবে? অপশন চয়েসে যদি কোনো গ্রাফে এর ভ্যালু নেগেটিভ দেখো, এটা কিন্তু কেটে দেওয়া যাবে, তাই না? আর সিটা কি? সিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তো তুমি বের করার চেষ্টা করবে যে ঠিক কোন পয়েন্টে আসলে ওয়াই এক্সিস কাট অফ করতেছে, সেটা বসাই দিবা। এন্ড এর পরেও যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো, তাহলে যেটা করবা, এই লাইন এই গ্রাফটা তো কোনো একটা পয়েন্টের মধ্যে থাকবে x1 y1, একটা এস্টিমেট করবা পয়েন্ট, সেটা ফাংশনে বসাই দেখবা, অপশন চয়েসের যে কোনো একটা ফাংশনে বসাই দেখবা যে স্যাটিসফাই হচ্ছে নাকি, y এর বা x এর ভ্যালু বসালে y এর ভ্যালুটা পাচ্ছ নাকি। যদি পাও তাহলে অ্যান্সার ঠিক আছে, যদি না পাও তাহলে অ্যান্সার ঠিক নাই। দিস আর দ্য বেসিক্স। আমরা হচ্ছে এখন প্রবলেম সলভিং এ চলে যাবো। হ্যাঁ, ডিরেক্ট প্রবলেম সলভিং এ চলে যাবো, তাইলে মনে করো যে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ওকে, এখন যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়, নট আ বিগ ডিল এট অল, আমরা আগে কয়েকটা প্রবলেম সলভ করি, তাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। গিভ মি 1 সেকেন্ড। এক মিনিট সময় দাও, আমি হচ্ছে সবগুলো কোয়েশ্চেন আগে লিখে দেন আমি তোমাদেরকে হচ্ছে আগে তোমাদেরকে সলভ করতে বলবেন, তারপর হচ্ছে আমি সলভ করে দেবো, প্যারা নেই। তারপর আমার মনে হচ্ছে আমাদের একটা এক্সট্রা ক্লাস লাগতেও পারে, ফর প্রবাবলি আমি নাও লাগবে, হু নোস, লেটস সি লেটস সি। ভাইয়া এটা কোন সাবজেক্ট? এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, বুঝছো? স্ট্যাটিস্টিক্স 1 আর স্ট্যাটিস্টিক্স 2, যারা কলেজ ফান্ডের বই করতেছো। হ্যাঁ, আর যারা হচ্ছে ওই এসএটি সুইট দেখে দেখে করো আর খান একাডেমি দেখে দেখে করো,
তাদের জন্য দ্য টপিক নেম উইল বি ওয়ান ভ্যারিয়েবল ডেটা, টু ভ্যারিয়েবল ডেটা, বুঝতে পারছো? এই দুইটা। আর তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস আর স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, এই দুটো হচ্ছে আমরা পরে করবো। এই টপিক নেম গুলো ইজ ফর পিপল যারা হচ্ছে খান একাডেমি অর স্যাট সুইট দেখে করো, যারা কলেজ পান্ডা দেখে করো ওদের জন্য স্ট্যাটিস্টিক্স 1 আর স্ট্যাটিস্টিক্স 2। ওকে ভাইয়া আজকে আমি হচ্ছি নিউ, তাই কোনো আইডিয়া নেই। ও তুমি আজকে নতুন আসছো? ওকে, তাহলে হচ্ছে আমি তোমাকে এক্সপ্লেইন করে দিচ্ছি, দাঁড়াও আমি কোশ্চেন গুলো একটু লিখে নেই, দেন হচ্ছে আমি তোমাকে এক্সপ্লেইন করে দিচ্ছি। আজকে ক্লাস বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বাই দ্য ওয়ে, আপ আনটিল নাও যা যা করালাম? বেসিক্যালি আমি কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারতেছো না? ওকে, সো তোমার কোনো ওরিয়েন্টেশন হয় নাই? না। ওরিয়েন্টেশন হয় নাই, বুঝতে পারছি। অলরাইট, ওকে ওকে ওকে, দাঁড়াও আমি তোমাকে আমি ডিলিং উইথ ইউ, একটু পর 5 মিনিট দাও আমাকে, আমি আগে কোয়েশ্চেন গুলো লিখে দেই, তারপর তোমার কোয়েশ্চেন গুলো সলভ করা লাগবে না, বুঝছো? জাস্ট ট্রাই, যদি না পারো কোনো প্যারাই নেই। সো জাস্ট লুক এট দেম, যদি না পারো নট এ বিগ ডিল এট অল। কি কি বই কিনতে হবে না কিনতে হবে এগুলো নিয়ে আইডিয়া আছে? প্র্যাকটিস হ্যাঁ, মেটেরিয়ালস গুলো? এটা গ্রুপে দেওয়া হয়েছিল, পান্ডা, তারপর আরো কিছু বুকস। হুম, বাট তুমি কি মানে মনোযোগ দিয়ে দেখছিলে পুরো জিনিসটা? মনোযোগ দিয়ে একদিন তুমি কি তোমার বেসিক আইডিয়াটা আছে নাকি? গ্রুপে দেওয়া থাকলে আসলে it doesn't really matter all that much, তোমার আইডিয়া থাকাটা ইজ ইম্পর্টেন্ট। এনাফ আইডিয়া নেই, বাট আইডিয়া নাই, ওকে, আপনি প্যারা নেই, যেটা নট এ বিগ সাজেস্ট ডিল। করবেন। ইয়া নো বিগ ডিল, আমি হচ্ছে ধরো এখন বলে দিচ্ছি, 1 মিনিট পাও আমাকে। দেখো আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করতেছি, হ্যাঁ ক্লাসে সবার জন্য বলতেছি। সো অনেকগুলো প্রবলেম সলভ করতেছি কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা যদি ইম্পর্টেন্ট না হয়তো আমরা কিন্তু এতগুলো প্রবলেম সলভ করতাম না অফকোর্স। ওকে, সো এই যতগুলো প্রবলেম লিখতেছি এখানে ইজি মিডিয়াম হার্ড, ইজি থেকে নাই আসলে তেমন একটা, মিডিয়াম আর হার্ড থেকে সবগুলো আছে। সো ডিফিকাল্টি গুলো শুড বি মানে ডুয়েবল ফর অল অফ ইউ। তারপর দাঁড়াও আমি আগে একটু নাম্বারিং করে দিই, 1 2 3 4 5 6। So there are 7 total questions. I will give all of you like 10 minutes to solve all of these. And তারপর হচ্ছে আমরা 10 to 12 minutes, I guess 12 minutes, 10 minutes বেশি কম হয়ে যায়। So 12 to 14 minutes আমি দিব সবাইকে, and সবাই সলভ করার চেষ্টা করো। আমি নিচেটাতে চলে যাচ্ছি, যারা প্রথম যেটা করতে পারো নাই স্কিপ, পরেরটাতে চলে যাও। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনটা যদি আমাকে একটু বুঝাই দেন তাহলে ভালো হতো। হ্যাঁ কোয়েশ্চেন গুলো আমরা সবগুলোই বুঝবো লাইক আফটার ফিউ মোমেন্টস, লাইক সবার যখন করা হয়ে যাবে সবগুলো, তারপর আমরা বুঝা প্রতিটা কোয়েশ্চেন আমরা ব্যাক করবো, কোনো ওয়ারিস। তারপরটাতে চলে গেলাম, এই 4 নাম্বারটা সবাই করো, তারপর আমরা 5 নাম্বারটা দেখাবো। নাম্বার 4ও যাদের হয়েছে, না হইলে আমি গোয়িং ডাউন নিচের দিকে, কারণ সলভ করতে হবে আবার এগুলো। অলরাইট, তারপর নাম্বার 6। টেক লাইক একটু টাইম এটাতে বুঝার চেষ্টা করো, লাইক আমাদেরকে আমি বলছি কিভাবে করতে হবে এগুলা, প্রতিটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে ট্রাই টু রিমেম্বার হোয়াট আই সেইড এন্ড কানেক্ট হোয়াট আই সেইড উইথ দ্য কোয়েশ্চেন। অলরাইট, এন্ড লাস্টলি নাম্বার 7, এটা করার পরে আমরা হচ্ছে সলিউশনে চলে যাবো যে কোনটা কিভাবে সলভ করতে হয়। অলরাইট, লেটস চেক দ্য অ্যান্সার্স আমরা শুরু থেকে। সো প্রথম থেকেই শুরু করবো, হ্যাঁ প্রতিটা কোয়েশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করবো এন্ড কিভাবে হচ্ছে সেটা উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো মনোযোগ দিবা সবাই, ভালো করে একটু মনোযোগ দিবা এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো প্রথম থেকে, Paulina bought her first video game in 2014. The line graph above shows the total number of video games Paulina owned since then. According to the graph, the number of video games she owned in 2015 is what fraction of the number she owned in 2019.
তার মানে গ্রাফ অনুযায়ী 2015-তে ওর কাছে যতগুলো ভিডিও গেম ছিল সেটা 2019 ওর কাছে যতগুলো ভিডিও গেম ছিল সেটার কত ফ্র্যাকশনে আছে। ওকে, সেটার জন্য আমার শুরুতে কি করা লাগবে, 2015-তোর কয়টা গেম ছিল আর 2019-এর কয়টা গেম ছিল সেটা বের করা লাগবে, এন্ড তারপর আমার বের করা লাগবে ওদের মধ্যে ফ্র্যাকশনটা কি। ওকে, সো এখন দেখো বট আর ফার্স্ট ভিডিও গেম 2014, এন্ড তারপরে এক্স অ্যাক্সিসে কি আছে, ইয়ার সিন্স 2014, তাই না? তার মানে যখন 2014 পরে 0 বছর গেছে, তার মানে তো 2014তেই আছে। 2014 পরে যখন 1 বছর যায় তখন কিন্তু 2015 হয়ে যায়, তাই না? 2015-তে ভিডিও গেম আছে কয়টা, 5টা। আর সিমিলার লজিক, এটা 16, 17, 18 আর এটা 19। 2019 ভিডিও গেম আছে 15টা, রাইট? সো ওর 5 থেকে 15টা হয়েছে। আর আমাকে জিজ্ঞেস করছে কি, নাম্বার অফ ভিডিও গেমস ইন 2015 ইজ হোয়াট ফ্র্যাকশন। তার মানে 5 ইজ হোয়াট ফ্র্যাকশন অফ 15, or 5/15, this is equal to 1/3. Answer is 1/3. বুঝতে পারছো সবাই? ইজ দিস ক্লিয়ার ফর এভরিওয়ান? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? অলরাইট, আই অ্যাজিউম কারণ নাই। তারপরটাতে চলে যাই। তারপরটা বলছে of the following which is the best model for the data in the scatter plot. Give me 1 second. Yeah. So আমাকে বলছে of the following which is the best model for the data in the scatter plot. So আমার এমন একটা ইকুয়েশন চুজ করতে হবে যেটা আসলে আমার লাইন অফ বেস্ট ফিট কে রিপ্রেজেন্ট করবে, এন্ড লাইন অফ বেস্ট ফিটটা will look something like this, তাই না? এন্ড এটা দেখতে একটা ইউ এর মতো, রাইট? ইউ এর মতো, এন্ড সো এটা সবগুলো পজিটিভ হবে, এর ভ্যালু সবগুলো পজিটিভ হবে। এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি, এখানে এ এর ভ্যালুটা পজিটিভ, এন্ড সবগুলোতে দেখতেছে পজিটিভ। দ্যাটস নট টু বিগ অফ আ ডিল। আর সি যেটা, সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট বলছিলাম, তাই না? এখানে সি কত, +20, রাইট? সো অপশন এ তে কি, সি এর ভ্যালু -20 দেওয়া, তো অপশন এ আমরা ক্যান্সেল আউট করে দেবো। অপশন সি তে সি এর ভ্যালু -3 দেওয়া, এটাও ক্যান্সেল আউট করে দেবো। তো আমার কাছে থাকে খালি এই দুইটা অপশন। ওকে, থাকে খালি এই দুইটা অপশন। এখন আমরা কি করবো তাইলে, আমরা যে কোনো একটা পয়েন্ট নিব যেটা আমার ইয়ের মধ্যে আছে, কি বলে এটাকে, লাইন অফ বেস্ট ফিটের মধ্যে আছে। ওকে, যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমি এটা দুইটা ফাংশনে বসাবো। ফাংশনে বসানোর পরে দেখবো কোনটাতে আসলে ঠিক থাকতেছে, কোনটাতে ঠিক থাকতেছে না। ফর এক্সাম্পল আমি যদি এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটা ইজ সামথিং লাইক 1,10। হ্যাঁ, তাইলে তুমি হচ্ছে এক্স এর জায়গায় 1 বসায় দেখো, ওয়াই এর ভ্যালু যদি 10 আসে তাইলে সেটাই তোমার কারেক্ট ফাংশন হবে। তো আমরা যদি অপশন বি তে দেখি, y is equals to 2 into 1 square minus 11 into 1 plus 20, এটা যদি করো তাহলে কত আসে, 2 minus 11 plus 20। এটা কিন্তু তোমার 10 আসবে না, অফকোর্স, রাইট? এটা কিন্তু জীবনও 10 আসবে না। তারপর এটা যদি দেখি, 2 into 1 square minus 5 into 1 plus 20, ও এটা থেকে কত আসে আসলে? আর আমার পয়েন্টটা কি ঠিক আছে? 10, ইয়া ঠিক আছে। So আমার ক্লোজেস্ট একটা ভ্যালু পাইলো, উইল বি গুড টু গো। বুঝছো, ক্লোজেস্ট একটা ভ্যালু পাইলো। তো আমার এখান থেকে আমি কত পাই আসলে, -11, সো 9, এখান থেকে আমি পাই 11। ওকে, দেখো আমি কিন্তু এক্স্যাক্টলি 10-এ আসতে পারতেছি না, 10 কিন্তু আমি একটা অ্যাজিউম করে নিছি। ওকে, 10 আমি অ্যাজিউম করে নিছি। সো অপশন বি থেকে আমি পাই y এর ভ্যালু 11, আর অপশন ডি থেকে আমি y এর ভ্যালু কি পাই, ইট উইল বি সামথিং লাইক 2 আর -5, ইট উইল বি সামথিং লাইক 17। বুঝছো? সো কোনটা ক্লোজ, 10 এর কাছাকাছি কোনটা আছে, 11, তাই না? সো আমাদের অপশন বি উইল বি আর কারেক্ট আনসার। অপশন ডি তে আমি খুবই আউটল্যান্ডিশলি ডিফারেন্ট একটা ভ্যালু পাচ্ছি। ওকে, অপশন বি তে আমি হচ্ছে কাছাকাছি একটা ভ্যালু পাই। মাথায় রাখবো আমি কিন্তু লাইন অফ বেস্ট ফিটটা নিজে নিজে এঁকে নিছি। হ্যাঁ, আমি কিন্তু একদম এক্স্যাক্টলি আঁকি নাই, আমার কাছে কোনো সফটওয়্যার নাই যেটাতে আমি এক্স্যাক্টলি আঁকতে পারবো, নিজে নিজে আঁকছি। সো আমার পয়েন্টটা একটু এদিক সেদিক হইতেই পারে, নট আ বিগ ডিল এট অল। দেখো আমার কিন্তু অপশন চয়েস গুলোর মধ্যে এনাফ ডিফারেন্স আছে সো দ্যাট আই ক্যান আইডেন্টিফাই যে আমার 11 যেটাতে আসছে সেটাই আমার অ্যান্সার হবে, এন্ড যেটাতে 17 আসছে সেটা আমার অ্যান্সার হবে না। সো আমার অ্যান্সার উইল বি অপশন বি। এটা কি বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো এটা কিভাবে সলভ করছি? এভরিওয়ান? অলরাইট, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে আমাকে বলছে, Teresa ran on a treadmill for 30 minutes and her time and speed are shown on the graph above. According to the graph, which of the following statements is not true? Okay, কোনটা ট্রু না, কোনটা ট্রু না? ওকে, যেটা ট্রু না সেটা চুজ করবো। অপশন এ তে বলছে Teresa ran at a constant speed for 5 minutes. দেখো তোমার গ্রাফটা হচ্ছে স্পিড নিয়ে, তাই না? স্পিড নিয়ে। তো কনস্ট্যান্ট স্পিড মানে কি, যেখানে স্পিড সেম ছিল। একটা লাইন গ্রাফের কেসে মাথায় রাখবা, তোমার কনস্ট্যান্ট থাকলে লাইনটা ফ্ল্যাট হয়। দেখো এই কনস্ট্যান্ট থাকলে তো স্পিড সবসময় সেম, তাই না? লাইক এই 5 মিনিটেও স্পিড ছিল 7, 10 মিনিটেও স্পিড ছিল 7, তার মানে পুরো 5 মিনিট জুড়ে কি তোমার স্পিড 7 ছিল না? পুরো 5 মিনিট ধরে কিন্তু তোমার স্পিড 7 ছিল, আর কনস্ট্যান্ট ছিল। তার মানে এটা কিন্তু ট্রু।
অপশন এ কিন্তু ট্রু, তো আমরা কেটে দিব। আমাকে বের করতে বলছে যে অপশনটা ট্রু না, যেটা মিথ্যা কথা, মিথ্যা কথাটা চুজ করতে বলছে। অপশন এ একটা সত্যি কথা, তো আমরা এটা কেটে দিব। অপশন বি তে বলছে থেরিসের স্পিড ওয়াজ ইনক্রিজিং ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম দেন ইট ওয়াজ ডিক্রিজিং। অপশন বি এর মানে কি? অপশন বি এর মানে হচ্ছে থেরিসের স্পিড বেশি টাইম ধরে বাড়ছে কম্পেয়ার টু কতক্ষণ ওটা কমছে। এখানে একটা জিনিস চিন্তা করো, স্পিড বাড়ছে কোন কোন পিরিয়ডে? এই 0 থেকে 5 পর্যন্ত কিন্তু ওর স্পিড বাড়ছে, তাই না? উপরের দিকে গেছে, সো 5 মিনিট ওর স্পিড বাড়ছে। তারপরে আবার 20 থেকে 25 পর্যন্ত ওর স্পিড বাড়ছে, রাইট? তো টোটাল 10 মিনিট ওর স্পিড বাড়ছে, তাই না? আর স্পিড কমছে কতক্ষণ? 10 থেকে 20 পর্যন্ত, 10 মিনিট, আর 25 থেকে 30 পর্যন্ত। তার মানে আসলে কি 15 মিনিট ধরে স্পিড কমছে আর 10 মিনিট ধরে স্পিড বাড়ছে। আর অপশন চয়েসে কি দেওয়া আছে? থেরিসের স্পিড ওয়াজ ইনক্রিজিং ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। আমরা কিন্তু দেখতেছি যে স্পিড কমছে বেশিক্ষণ সময় ধরে, স্পিড বাড়ছে কম সময় ধরে। অপশন বি কি মিথ্যা কথা না? অপশন বি থেকে ভুল ইনফরমেশন দেওয়া আছে না যে বেশিক্ষণ ধরে স্পিড বাড়ছে, বাট আসলে তো বেশিক্ষণ ধরে স্পিড কমছে। আমাদের অ্যান্সার ইজ অপশন বি। বাকিগুলো কিন্তু আমাদের আর চেক করা লাগবে না। এটাকে বুঝতে পারছো সবাই? নাম্বার থ্রিটা, নাম্বার থ্রি সবাই বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া এগেন এগেন একটু হ্যাঁ, ওকে। তো আবার বলতেছি, সেটা হচ্ছে আমার যে কোনো লাইন গ্রাফে, হ্যাঁ, লাইন গ্রাফটার দিকে যদি তাকাই আমরা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার ওয়াই অ্যাক্সিস অথবা এই সাইডে কি আছে? স্পিড আছে, তাই না? তো স্পিড বাড়ে কখন? যখন আমি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, এন্ড সরি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। সো স্পিডটা 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত বাড়তেছে, এন্ড 0 থেকে 5 পর্যন্ত মিনিট, তাই না? তার মানে আমি বলতে পারি 5 মিনিট ধরে স্পিড ইনক্রিজড, স্পিড ইনক্রিজ। সিমিলারলি 20 মিনিট থেকে 25 মিনিট পর্যন্ত কিন্তু আবার স্পিড ইনক্রিজ করছে, তাই না? উপরের দিকে গেছে। তার মানে এনাদার 5 মিনিট স্পিড ইনক্রিজ। তো টোটাল কতক্ষণ স্পিড ইনক্রিজ হয়? 10 মিনিট, তাই না? টোটাল 10 মিনিট স্পিড ইনক্রিজ হয়। অন দ্য আদার হ্যান্ড, তোমার কি এই চিন্তা করো, 10 মিনিট থেকে শুরু করে 20 মিনিট পর্যন্ত তোমার স্পিড আসলে কমছে না? আগে যদি স্পিড থাকে 7, নতুন স্পিডটা কি 5 হয়ে গেছে না? তাহলে কি স্পিডটা কমছে? অফকোর্স। এন্ড কয় মিনিট ধরে কমছে? 10 থেকে 20 পর্যন্ত, আর 10 মিনিট ধরে স্পিড কমছে, তাই না? 10 মিনিট স্পিড ডিক্রিজ, 10 মিনিট ধরে স্পিড ডিক্রিজ করছে। সিমিলারলি এই 25 মিনিট থেকে 30 মিনিট, সেখানে কিন্তু স্পিড ডিক্রিজ হয়েছে, 8 থেকে একেবারে 0 চলে আসছে। তো আমরা 25 থেকে 30 পর্যন্ত আরো 5 মিনিট স্পিড ডিক্রিজ হয়েছে। তাহলে টোটাল কতক্ষণ স্পিড ডিক্রিজ হয়? 15 মিনিট, রাইট? সো আমার স্পিড ইনক্রিজ হয়েছে 10 মিনিট আর স্পিড ডিক্রিজ হয়েছে 15 মিনিট। তাহলে কোনটা বেশিক্ষণ হয়েছে? স্পিড ডিক্রিজ হয়েছে বেশিক্ষণ। আমরা অপশন বি তে কি বলা আছে? স্পিড ওয়াজ ইনক্রিজিং ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। এটা কি ভুল ইনফরমেশন না? উল্টা কথা বলতেছে না? স্পিড তো কমছে বেশিক্ষণ সময় ধরে কম্পেয়ার টু যতক্ষণ বাড়ছে। জি 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 বুঝেছি এখন। তো আমাদের আনসার ইজ অপশন বি, কারণ বের করতে বলছে which is not true. আর কারো কোনো প্রবলেম আছে এই নাম্বার থ্রিটাতে? এনিওয়ান? এনিওয়ান? অলরাইট, আই অ্যাজিউম কারো কোনো প্রবলেম নাই। তারপরটাতে চলে যাই। তারপরটা বলছে দ্য স্ক্যাটার প্লট অ্যাবাভ শোজ দ্য ডেটা ফর 10 চ্যারিটিজ along with the line of best fit. মাথায় রাখবা লাইন অফ বেস্ট ফিটের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে তোমাকে যদি কোনো কিছু অ্যাজিউম করতে বলে একটা স্ক্যাটার প্লট থেকে, বলে যে প্রেডিক্ট করো অমুক একটা জিনিস আছে, প্রেডিক্ট করো। প্রেডিক্ট করতে বললে অলওয়েজ তুমি লাইন অফ বেস্ট ফিট অনুযায়ী প্রেডিক্ট করবা, বুঝতে পারছো? অলওয়েজ, 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 অলওয়েজ। ওকে, এখন আমরা ব্যাক করি কোশ্চেনে। ফর দ্য চ্যারিটি উইথ দ্য গ্রেটেস্ট পার্সেন্ট অফ টোটাল এক্সপেন্স স্পেন্ট অন প্রোগ্রামস। সো গ্রেটেস্ট পার্সেন্ট মানে কি? ওয়াই অ্যাক্সিস এ গ্রেটেস্ট ভ্যালু যার, তার কথা বলতেছি। Which of the following is the closest to the difference of actual percent and the percent predicted by the line of best fit? বুঝতে পারছো? সো পার্সেন্টেজ যার সবচেয়ে বেশি, পার্সেন্টেজ যার সবচেয়ে বেশি, তার অ্যাকচুয়াল পার্সেন্টেজ আর লাইন অফ বেস্ট ফিট অনুযায়ী পার্সেন্টেজ, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কতটুকু সেটা জিজ্ঞেস করছে। ওকে, ডিফারেন্সটা কতটুকু সেটা জিজ্ঞেস করা হয়েছে। দেখো ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু কোথায় আছে? এই পয়েন্টটাতে আছে না? ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু, ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু আছে এই পয়েন্টটাতে, যে পয়েন্টটা আমি দাগিয়েছি। সো এই পয়েন্টটাতে ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু আছে। আর সিমিলারলি এই সেম পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসে কোথায় আছে? 85 এ আছে। এটা যদি 91 92 তে থাকে, আমার বাকি অন্য পয়েন্ট আছে কোথায়? 85 এ। বুঝতে পারছো? লাইন অফ বেস্ট ফিট অনুযায়ী সেম পয়েন্টটা আছে 85 এ, আর অ্যাকচুয়াল পয়েন্টটা আছে কোথায়? 91 এ। তো ওদের মধ্যে ডিফারেন্সটা কতটুকু, এই পার্টটুকু বের করতে বলছে, বুঝছো ডিফারেন্সটা? সো 91 মাইনাস 85 করো, কত আসে? 6 আসে। 6 ক্লোজেস্ট টু হোয়াট? 7। সো আমাদের আনসার ইজ 7। দেখো এগেইন এক্সাক্ট ভ্যালু পাবো না, কারণ পয়েন্টটা যে আমি 91 কিন্তু ধরে নিছি, কারণ 90 এর উপরে আছে আর 95 এর নিচে আছে। এটা হচ্ছে আমি 91 ধরে নিছি, আর এটা 92 হইতে পারতো,
তাই না, 92 হইতে পারতো। সো আমি এস্টিমেট করছি, এন্ড এস্টিমেট করার পরে যে নাম্বারটা আসছে সেটার ক্লোজেস্ট অপশনটাকে আমি চুজ করবো, কাছাকাছি যে অপশনটা আছে, সবগুলো চুজ করা লাগবে না, জাস্ট কাছাকাছি যে অপশনটা আছে শুধু সেটা চুজ করবো। এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? এটার আনসার ইজ 7%। কেন 7% বুঝতে পারছো সবাই? অলরাইট, আই অ্যাজিউম সবাই বুঝতে পারছো। তাহলে আমি পরেরটাতে লাইক নাম্বার ফাইভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নাম্বার 5টা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি কমপ্লেক্স। তো কমপ্লেক্স কেন? দেখো, আমার এখানে বলছে স্ক্যাটার প্লটটা শোজ একটা নাম্বার অফ ভিজিটার্স টু রেলরোড মিউজিয়াম হ্যান হাবিজাবি। টি হচ্ছে কি? টি হচ্ছে দ্য নাম্বার অফ টি হচ্ছে দ্য নাম্বার অফ ইয়ার্স সিন্স 1968। সো এদিকে টি থাকবে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে কে থাকবে? এন থাকবে, আর নাম্বার অফ ভিজিটার্স থাকবে। লাইন অফ বেস ফিটের ইকুয়েশন বের করতে বলছে। এটা হলো লিনিয়ার ইকুয়েশন, সো এটা উইল বি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। ওকে, আর এম এক্স প্লাস সি, হোয়াট এভার ইউ সে, এম এক্স প্লাস সি লিখি আমরা, বি না, এম এক্স প্লাস সি লিখি। সো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো আমাদের কি করা লাগবে? শুরুতে আমরা স্লোপ বের করব, আর আমরা ওয়াই ইন্টারসেপ্ট বের করব। ওকে, তাইলে কিন্তু আমরা বসা দিতে পারি। এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আর ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স, দুইটা কিন্তু সেম জিনিস, রাইট? দুইটার মধ্যে কিন্তু আসলে কোনো ডিফারেন্স নাই। তো আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা সিটা বের করার চেষ্টা করব। সিটা কি? সিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট অর এমন একটা ওয়াই এর এমন একটা ভ্যালু যেখানে এক্স এর ভ্যালু 0। এখানে এক্স এ আছে টি, সো টি এর ভ্যালু 0। টি এর ভ্যালু 0 হইলে এন এর ভ্যালু কত কত? এটা না, which is slightly less than 20,000, like 20,000 এর একটু কম। সো আমার এখানে সি এর ভ্যালু গুলো হচ্ছে সবগুলো এরকম। সো সি এর ভ্যালু গুলোর মধ্যে আমি যদি অপশন বি তে দেখি, অপশন বি তে সি এর ভ্যালু হচ্ছে 4,690। 4,690টা কি এরকম নিচের দিকে থাকবে না? এটা তো 20,000 এর অনেক কম। আমরা 20,000 এর অনেক কম ভ্যালু কিন্তু নিব না, আমরা 20,000 এর জাস্ট স্লাইটলি কম যে ভ্যালুটা সেটা নিব। অপশন বি আর অপশন ডি কিন্তু আমরা এই লজিক দিয়ে কেটে দিতে পারি। আমার কাছে থাকবে খালি অপশন এ আর অপশন সি। দেখো, আমার 16,090 ইজ ক্লোজ ইনাফ, 20,000 এর কাছাকাছি আছে, ফাইন। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা লাইনের মধ্যে আছে, এন্ড এই পয়েন্টটা ইজ 0,16,090। তো আমার কাছে একটা পয়েন্ট আছে, আর এখানে কি আরেকটা পয়েন্ট আছে না যেটা লাইনের মধ্যে আছে? 5,40,000। এই 5,40,000 আর 16,090 0,16,090, এই দুটো দিকে আমি স্লোপ বের করতে পারি না? 40,000 মাইনাস 16,090, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা করে দেখো, এটার ভ্যালু কত আসে? শুড বি 5,000, 5,000 বা 5,000 এর কাছাকাছি কিছু একটা। করে দেখো সবাই একটু। 40,000, 40,000 মাইনাস 16,090 ডিভাইড 40,000 মাইনাস 16,090 divided by 5, 4,700, 4,780 এরকম কিছু একটা আসে। ওকে, সেটার কাছাকাছি কোনটা আছে? অপশন এ এর ভ্যালুটাই কাছাকাছি আছে না? স্লোপের ভ্যালু কি আসে? এম এর ভ্যালু 4,780 সামথিং। সেটার ক্লোজেস্ট কে আছে? 4,680। আরেক জায়গায় এম এর ভ্যালু তো 9,000 সামথিং, 9,000 তো বেশি 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 বড়, বাট আমার এম এর ভ্যালুটা কাছাকাছি কার? 4,600 এর। সো আমাদের অ্যান্সার ইজ অপশন এ। সো আমি আগে ওয়াই ইন্টারসেপ্ট বের করছি 16,090, এন্ড তারপরে দুইটা পয়েন্ট নিয়ে আমি স্লোপ বের করছি, বসাই দিছি খালি। এটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য? সবাই কি বুঝতে পারছো নাম্বার 5? এভরিওয়ান? অলরাইট, আই অ্যাজিউম সবাই বুঝতে পারছো। তাহলে আমি নাম্বার 6 এ চলে যাই। নাম্বার 6 বুঝছো? সেম টাইপের ম্যাথস, হ্যাঁ একদম এক্স্যাক্টলি সেম টাইপের ম্যাথস। তুমি জাস্ট একটু এটা তো তোমার কোনো ম্যাথসও করা লাগবে না আসলে। আমি কি বলছিলাম? আমি বলছিলাম এইসব ম্যাথস করার সময় তুমি আগে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এ এর ভ্যালু দেখবা আর সি এর ভ্যালু দেখবা। এ এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা উইল লুক লাইক একটা আপসাইড ডাউন ইউ, আর এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা উইল লুক লাইক একটা উল্টা ইউ, তাই না? একটা নর্মাল ইউ আর একটা উল্টা ইউ। এখানে লাইন অফ বেস ফিটটা উইল লুক সামথিং লাইক দিস, তাই না? এটা তো এরকম হবে না, অফকোর্স এটা হবে উল্টা ইউ। সো উল্টা ইউ হইলে আমরা কি বলতে পারি না যে এর ভ্যালুটা ইজ নেগেটিভ? এর ভ্যালুটা নেগেটিভ বলতে পারি। সো এর ভ্যালু নেগেটিভ আছে কোথায় কোথায়? খালি এই দুটো অপশনে, অপশন এ আর সি আমরা ক্যান্সেল আউট করে দেবো। তারপর আমরা কি দেখবো? সি এর ভ্যালু। দেখো এখানে সি এর ভ্যালুটা কি হবে, খেয়াল করে দেখো। সি এর ভ্যালুটা উইল বি সামথিং লাইক দিস, পজিটিভ সাইডে হবে না? খেয়াল করো তো, আমি যদি এটাকে ওয়াই এক্সিস এর সাথে কানেক্ট করি, পজিটিভ ভ্যালু হবে, তাই না? সি এর ভ্যালুটা কিন্তু পজিটিভ হবে। বাট আমার অপশন বি আর ডি এর মধ্যে কোনটাতে পজিটিভ আছে? শুধু অপশন ডি তে। অপশন বি তে কিন্তু নেগেটিভ আছে। নেগেটিভ হওয়া মানে লাইনটা এরকম হইতো, বুঝতে পারছো? বাট নেগেটিভ তো নাই, আমি যদি নেগেটিভ সাইডে নেই, বাট আমার লাইনটা নেগেটিভ দিকে নাই, আমার তো ওয়াই এক্স ওয়াই ইন্টারসেপ্টটা পজিটিভ দিকে। সো আমাদের অ্যান্সার ইজ দিস ওয়ান, অপশন ডি, এন্ড নট অপশন ডি। এটা কি বুঝতে পারছো সবাই কেন এটার অ্যান্সার আমরা অপশন ডি নিলাম? দেখো, আমার কিন্তু কোনো ম্যাথস করাই লাগে না, জাস্ট তুমি যদি থিওরি বুঝতে পারো তাহলে প্রবলেম গুলো সলভ করতে পারবো, থিওরি না বুঝতে পারলে প্রবলেম সলভ করতে পারবো না। ভেরি সিম্পল। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার?
অলরাইট, ফাইনালি এই প্রবলেমটা ইজ জাস্ট একটা ইন্টারপ্রিটেশন অফ স্লোপ। বুঝতে পারছো? এই প্রবলেমটা ইজ জাস্ট একটা ইন্টারপ্রিটেশন অফ স্লোপ। এখানে কি বলছে, the scatter plot above shows the number of grams of total protein and total fat for 8 sandwiches on a restaurant menu. So total protein আর total fat, like protein বাড়লে fat কতটুকু বাড়বে সেটার একটা scatter plot আর কি। According to the line of best fit, which of the following is closest to the predicted increase in total fat for every increase of 1 gram in total protein? তার মানে প্রোটিন এক বাড়াইলে ফ্যাট কতটুকু বাড়বে। তাহলে প্রোটিন আছে এক্স অ্যাক্সিসে, আমি কি স্লোপের ডেফিনেশন এটাই বলছিলাম না, যে এক্স অ্যাক্সিসে এক বাড়লে ওয়াই যতটুকু বাড়বে সেটাই স্লোপ। তোমাকে কি ওইটাই বের করতে বলছে না, যে প্রোটিন এক বাড়লে ফ্যাট কতটুকু বাড়বে, তার মানে তুমি স্লোপ বের করলেই তুমি কি আসলে ওইটাই অ্যান্সার হবে না? স্লোপ বের করার জন্য তোমার কি লাগবে, দুইটা পয়েন্ট লাগবে, যে কোনো দুইটা পয়েন্ট নেই। ধরো এই পয়েন্টটা 30, আমরা হচ্ছে 50 নেই। হ্যাঁ, এটা ক্লোজেস্ট টু 50। এক মিনিট, ক্লোজেস্ট টু যেহেতু 50 আছে এন্ড লাইনের মধ্যে আছে পয়েন্ট, আমরা 30,50 নেই। আরেকটা পয়েন্ট নেই, ধরো এইটা, এইটা, এই পয়েন্টটা ক্যান বি 20, লেটস সে এটা 31। ওকে, 20,31। তাহলে এখন ডু দ্য ম্যাথস, 50 মাইনাস 31 ডিভাইডেড বাই 30 মাইনাস 20 কত আসে এটা? তাহলে 21 বাই 10 অর 2.1। 2.1 কিসের সবচেয়ে কাছাকাছি? 2.1 কিসের সবচেয়ে কাছাকাছি? অপশন বি এর, তাই না? 2.1 2.0 closest to 2.0, so আমাদের आंसर will be 2.0। এতটুকু পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে এই একটু ভুল করছি আমরা, একটু ভুল কি করছি আসলে। 50 থেকে 31 মাইনাস করলে কত আসে? 21 আসে না তো, তো ইয়া আসবে, দাঁড়াও এক মিনিট, 50 মাইনাস 31 শুড বি 19, এটা 19 আসে। স্টিল 2 এর কাছাকাছি, आंसर 2 হবে। ওকে, বাট এটা 21 হবে না, ওইটা 19 হতো, 1.9 হবে আর কি, নট 2.1। ওকে, বাট স্টিল ক্লোজেস্ট টু যেটা, প্যারা নেই কোনো। বাট ইয়া, বুঝতে পারছো কিভাবে আমরা এটা সলভ করলাম? সো স্লোপের ইন্টারপ্রিটেশনটা কি? স্লোপ হচ্ছে চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু ওয়ান চেঞ্জ ইন এক্স।